আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ওড়িশা ম্যাচে খেলতে পারেননি রবসন রবিনো, ছিলেন মাঠের বাইরে। বেঙ্গালুরু ম্যাচে কি খেলতে পারবেন সবুজ মেরুনের ব্রাজিলিয়ান? চিত্র এখনও পরিষ্কার নয়, তবে সোমবার রিহ্যাব শুরু করছেন তিনি। দিন কয়েকের মধ্যে নিজেকে সারিয়ে তুলতে পারবেন কিনা সেটাই এখন দেখার। যদি পারেন তাহলে শুধু খেলবেনই না, টিমের সঙ্গেও যাবেন। আর যদি না পারেন তাহলে খেলাও হবে না, যাওয়াও হবে না। কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়েই লাল হলুদ জার্সিতে ফিরছেন সল ক্রেসপো। চোট সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ তিনি। আর ক্রেসপোর ফেরাটা যে লাল হলুদের মাঝমাঠে শক্তিটা অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। চোটের কারণে প্রথম 4টি ম্যাচে খেলতে পারেননি সল ক্রেসপো, তবে এই মাসে কেভিন সিভিলের অবশ্য মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। সবকিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিলে ইস্টবেঙ্গলের জার্সিতে ফিরবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কিন্তু ততদিনে অনেকগুলো ম্যাচে খেলা হয়ে যাবে ইস্টবেঙ্গলের, তাই রক্ষণ নিয়ে একটা চিন্তা রয়েই যাচ্ছে। মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গল। আগামী 14ই মার্চ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। মিগুয়েলে মোহভঙ্গ বিকাশ পাজির। তার মতে প্রতিপক্ষ শক্তিশালী হলেই আটকে যাচ্ছে মিগুয়েল। যে মিগুয়েলের খেলা দেখে প্রথম 2 ম্যাচ পর বিকাশ পাজির মনে পড়েছিল কৃষাণু দেখে। তাদের কাছে প্ল্যান ডি থাকলেও যে প্লেয়ার সে জানে যে আমি টিমের মেন প্লেয়ার। অপোনেন্টের কোচ, সাপোর্টিং স্টাফ তো খেলা দেখছি, ইস্টবেঙ্গলের সঙ্গে যখন অন্য টিমে খেলা হচ্ছে দেখছি, কোচ সেটা মার্ক করছে যে ওই হচ্ছে আমাদের কি প্লেয়ার। ও ম্যান মার্কিং করলে, যেটা প্রণয় হালদারকে দিয়ে ম্যান মার্কিং করিয়ে দিয়েছে। এবার তুমি একটা প্লেয়ারকে, আমি টিমের সেরা প্লেয়ার, আমাকে তো ম্যান মার্কিং আমাকে হবে করবে না, আমাকে তো ধরবেই না। এবার তার মধ্যে তো খেলতে হবে, আমাকে সবসময় ছেড়ে দেবে, আমি খেলবো, আমি গোল করবো, এটা তো নয়। ভালো কোয়ালিটির প্লেয়ার হলে সে ঠিকই ও সেই একই জিনিস করছে, বার একটা দুটো তিনটে করে ডচ করছে, আটকে যাচ্ছে, ফার্স্ট এডের হয়ে যাচ্ছে, ফার্স্ট এডের হয়ে গিয়ে সেখান থেকে গোলে শট মেরে দিচ্ছে। আরে বাবা, একটা প্লেয়ার তো প্রত্যেকদিন ভালো খেলে না। ঠিক আছে, আমি যখন পাচ্ছি না তখন একটু বলটা আগে রিলিজ করে জায়গা নিই, যে আমাকে ম্যান মার্কিং করছে তার থেকে দূরে সরাই, যে ম্যান মার্কিং করছে তাকে নিয়ে অপোনেন্টের স্টপারে ঘাড়ে চলে যাই, এক জায়গায় করে দিই। এগুলো যে প্লেয়ার তাকেও জাজ করতে হয়। সবসময় আমাকে ছেড়ে দেবে আমি ভালো খেলবো হয় নাকি? এটা অপোনেন্ট টিম কি, তারাও তো খেলতে নেমেছে, তারা তো অপোনেন্টের যে বেস্ট প্লেয়ার, তারাও তো এখন অনেক রকমই এসে গেছে, প্রযুক্তি এসে গেছে, তারাও ইস্টবেঙ্গলের খেলা দেখছে, ইস্টবেঙ্গলের স্ট্রং পয়েন্ট কোনটা, ইস্টবেঙ্গলের উইক পয়েন্ট কোনটা, সেগুলো তারা বিচার করছে। সুতরাং ওরা দেখছে যে মিগুয়েলই ওদের কি প্লেয়ার, মিগুয়েলকে আটকালেই ওদের খেলা। হ্যাঁ, বাকি যে যারা লাল হলুদ জার্সি পরে খেলছে তারা কি মিগুয়েল ছাড়া কি আর কেউ নেই? সত্যি কথা বলতে কি, আমার ওই গোলকিপারটা এবছরটা ভালো খেলছে, ভালো পারফরমেন্স করেছে, আনোয়ার, আর যেটুকু খেলার বিপিন। বাকি আর কারোর খেলা আমার লাগে না। আমি তবু আমার যেটা উচিত এখন এইসব টিমের সাথে, ম্যাক্সিমাম টিমই এবছর সেরকম শক্তিশালী টিম, সবাই আসছে এক পয়েন্ট নেবার জন্য আসছে। সেই জন্য আমাদের উইং প্লেটা বেশি দরকার এবং ডবল স্ট্রাইকারে খেলা দরকার। তোমার ডেভিডের মতো প্লেয়ারকে তুমি 85 মিনিট 86 মিনিটে নামাচ্ছ, 4-5 মিনিট একটা ছেলেকে নামালে সে কি করবে? এইভাবে চলছে। এখন কি করা যাবে এখন বোঝা যাচ্ছে না। আমাদের স্বপ্ন আর দেখছি না। স্বপ্ন দেখা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে ভালো লোক হয়েছিল, সেকেন্ড ম্যাচে তার থেকে বেশি লোক হয়েছিল, থার্ড ম্যাচে আরো হয়েছিল। থার্ড ম্যাচটা হারলাম, আবার সাপোর্টাররা মাঝমুখ হতে চাইছে না। মোহনবাগানের এখন সময় ভালো যাচ্ছে, তাই ওদের কর্তারা বড় বড় কথা বলছে, বললেন বিকাশ পাজি। সঙ্গে যোগ করলেন হাতি গাড্ডায় পড়েছে, এখন শুনতে তো হবেই। সময় ভালো গেলে অনেক কথা বলে। এটা নিয়ে মানে সেটাই কি বলছে না বলছে সেটা কিছু নয়। এখন আমরা কতটা ইমপ্রুভমেন্ট করে আবার ঘুরে দাঁড়াতে পারবো কিনা সেটাই আমাদের দরকার। আমরা কি বললো না বললো আমরা সেটা বদার করি না। এখন আমরা আমাদের টিমের
গাড্ডায় কি বলে হাতি যখন পড়ে কি বলে একটা বেশ কথা আছে, সেটাই আমরা ট্রাভেলে পড়ে গেছি এখন, যে যার যে কথা শুনতেই হবে, কিচ্ছু করার নেই না। আমরা তো ইস্টবেঙ্গল সাপোর্টার, আমরা যদি কেউ খেলা দেখতে না যায়, আমাদের কয়েকজন সাপোর্টার আছে, তারা যারা ক্লাবকে ভালোবাসি তারা আমরা যাবো, যে আমরা রেলিগেশন ফাইট করলেও আমরা মাঠে যাবো, চ্যাম্পিয়নশিপ ফাইট করলেও আমরা মাঠে যাবো। এটাই। বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাডভান্টেজ মোহনবাগানই, হোক না অ্যাওয়ে ম্যাচ, হোক না কান্তিরাভায় খেলা, এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি। তো যে সিঙ্গেল লিগে কি হয়, অ্যাডভান্টেজটা মোহনবাগানের বেশি, কারণ এই জন্য সিঙ্গেল লিগটা তো একটা লিগই হবে, ফলে একটা লিগে যে যত পয়েন্ট তাড়াতাড়ি ফুল তুলে নিতে পারবে সেই অ্যাডভান্টেজে যাবে, কারণ ম্যাচ কম। সেই দিক দিয়ে মোহনবাগান কিন্তু ভালো ভালো ম্যাচগুলো তুলে নিয়েছে ফুল পয়েন্ট করে, প্লাস যেটা সেটা হচ্ছে গোল অ্যাভারেজটা বাড়িয়ে নিয়েছে। এই যে লাস্ট দুটো ম্যাচে 10 গোলটা অনেকটা অ্যাডভান্টেজে চলে গেছে। থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে মোহনবাগান টিমের এই টিমটা একেবারে ব্যালেন্স টিম, মানে একই টিম মোটামুটি কয়েক বছর ধরে খেলছে, ফলে এই টিমটার মধ্যে যখন তখন একটা গোল হয়ে যাবে, এটা তো একটা সব সময় মনে হচ্ছে। এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই মোহনবাগান টিমে গোল করার মতো লোক অনেকগুলো আছে, ফলে এই জায়গা থেকে মোহনবাগানের অ্যাডভান্টেজ অনেকটা বেশি। যদিও খেলতে হবে ব্যাঙ্গালোরে, তবু বলছি যে ব্যাঙ্গালোর টিম যা খেলা আমি দেখলাম, এই টিমটা চট করে মোহনবাগানকে থেকে পয়েন্ট পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। এখন কি হয়, হোম অ্যাওয়ে এই ম্যাচগুলো খুব একটা বেশি গুরুত্ব পায় না। এই জন্য পায় না, তার কারণ হচ্ছে যে সাপোর্টার তো একেবারে ফুল এগেনস্টে থাকবে তা তো নয়, ফলে ওখানেও মোহনবাগানে ব্যাঙ্গালোরে যথেষ্ট সাপোর্টার আছে, ফলে সব মিলিয়ে মোহনবাগানের অ্যাডভান্টেজটা অনেক বেশি। এবং আমার ধারণা মোহনবাগান ব্যাঙ্গালোর থেকে 3 পয়েন্ট নিয়ে আসবে, এটা আমার ব্যক্তিগত মনে হয়। সম্ভবত বেঙ্গালুরুর ম্যাচেও নেই রবসন রবিনো, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য গত ম্যাচের মতো এই ম্যাচেও থাকবেন মাঠের বাইরে। তা বলে সাময়িক সমস্যা হলেও বড় কোনো সমস্যা হবে না সবুজ মেরুনের, ধারণা প্রশান্ত ব্যানার্জির। একটা ব্যাপারটা কি, ছন্দে তো বহু প্লেয়ারই থাকে, যেহেতু রবসন ভালো খেলছিল, এই সেদিন যে গোলটা করেছিল দেখার মতো, ফলে একটা জিনিস যে একটা টিম সেট আপের মধ্যে যখন একটা প্লেয়ার খুব ভালো তার পারফরমেন্সের মধ্যে থাকে, তখন যদি হঠাৎ একটা ইনজুরি এসে যায়, টিম থেকে সরে যায়, আবার একটা নতুন ছেলেকে নিয়ে আসতে গেলে একটু টাইম নেয়, এটা যেমন ঠিক। আবার তার সঙ্গে এটাও ঠিক যে রবসন না থাকলে ওদের যে প্লেয়ার ওই জায়গায় নেই তা নয়, এখানে মোহনবাগানের কিন্তু রিজার্ভ বেঞ্চ অনেক ভালো, ফলে আমার ধারণা যে খুব একটা বিরাট কিছু অসুবিধা হবে বলে মনে হয় না। মানে এমন সব প্লেয়ার আছে ওই জায়গায়, যথেষ্ট দাঁড়ানোর মতো প্লেয়ার আছে। বাদিকে নয় সরিয়ে দেবে লিস্টনকে, ডান দিকে ধরো মনবীরকে যদি নামিয়ে দেয়, ও জায়গাটা দাঁড়িয়ে যাবে, অসুবিধার কিছু নেই, অনেকটা ভালো জায়গায়। এটা আমার মনে হয় যে মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। মোহনবাগানের থেকে পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল 5 পয়েন্টে হারিয়ে, জানালেন প্রাক্তন ফুটবলার। আমি একটা কথা বললাম যে এটা সিঙ্গেল লিগ, এই সিঙ্গেল লিগে কি হয়, যে যত তাড়াতাড়ি ফুল পয়েন্ট নিয়ে রাখতে পারবে তার পক্ষে অ্যাডভান্টেজ। মোহনবাগান এখানে অ্যাডভান্টেজ দুটো জায়গায়, একটা হচ্ছে ফুল পয়েন্ট পেয়ে আছে, 3 হচ্ছে গোল করে রেখেছে বেশি, ফলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে 5 পয়েন্ট চলে যাওয়াটা অনেকটা পিছিয়ে পড়েছে। কারণ সিঙ্গেল লিগে কি হয়, অতগুলো পয়েন্ট যদি আমি লস করি, তাহলে আমার পক্ষে আবার রিগেন করা খুব মুশকিল হয়ে যায়। এখানে মোহনবাগান যদি কোনো পয়েন্ট লস করতে পারে, অর্থাৎ যদি হারে কারুর কাছে বা ড্র করে, তাহলে একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের থাকবে, এই কারণে যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা আছে, তখন ওই ম্যাচটা খুব ক্রুশিয়াল হয়ে যাবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ফলে ইস্টবেঙ্গলকে এখন সব ম্যাচ জিততে হবে, আর পয়েন্ট লস করা চলবে না। আর মোহনবাগান যদি ওই বললাম কিন্তু এইসব নিয়ে চলতে হবে আর কি। যদি মোহনবাগান একটা ম্যাচ লস করে আর ইস্টবেঙ্গল যদি সব ম্যাচ জেতে, তারপরে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ক্রুশিয়াল হয়ে যাবে, সেই জায়গাটায় হচ্ছে শেষ ম্যাচ হবে। এছাড়া আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। 5 পয়েন্টটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে।
3 পয়েন্ট যেটা ছিল তবু চলছিল, আর একটা এই গোয়া ম্যাচটা ড্র করে নিয়ে একদম অসুবিধার মধ্যে পড়ে গেছে। ফলে ডবল লিগ হলে নয় অনেকটা সময় পাওয়া যেত, এখানে কিন্তু সময় পাওয়ার খুব অসুবিধা আছে। আগামীকাল অস্ট্রেলিয়ায় খেলতে নামছে ভারতের মহিলা ফুটবল দল, প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তার আগে সোমবার বঙ্গদূত নামে এক সংস্থা থেকে ভারতের মহিলা ফুটবল দলের সকলের সাথে দেখা করে সম্বর্ধনা দিলেন অস্ট্রেলিয়ার চিকিৎসক যুদ্ধজিৎ চৌধুরী। সঙ্গে ছিলেন 10 থেকে 15 জন বাচ্চা এবং বয়স্ক সকলের আত্মবিশ্বাস বাড়ানোর এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কথা বললেন চিকিৎসক যুদ্ধজিৎ চৌধুরী। আসলে কালকে গেছিলাম। আমার নাম ডক্টর যুদ্ধজিৎ চৌধুরী। আমি সিডনিতে একজন স্পেশালাইজেশন করছি ডাক্তারিতে। আমাদের নিজস্ব একটা বাঙালি অর্গানাইজেশন আছে, মানে যেটা আমরা এখানে বাঙালি স্পোর্টস, মেনলি স্পোর্টস নিয়েই আমরা কাজ করি। তো এটা হচ্ছে তোমার বঙ্গদূত নামে। হ্যাঁ, তো বঙ্গদূত আমরা কালকে সবাই বঙ্গদূত থেকে নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 জন, যেখানে আমাদের বাচ্চা বয়স্ক, তুমি ছবিগুলো দেখলে বুঝবে, বাচ্চা বয়স্ক সবাই গেছিলাম আমরা ওদেরকে ওই আপ্যায়ন করতে। ইভেন আমরা কালকে খেলা দেখতেও যাচ্ছি, চাইনিজ টাইপাইয়ের সঙ্গে যে খেলাটা, ওইটাও আমরা দেখতে যাচ্ছি। তো ওর জন্যই আমরা গেছিলাম, গিয়ে যা একটু মানে যতদূর আমাদের দিয়ে করা যায় আমরা ছোটখাটো পুরো টিমের জন্যই, প্লাস সাপোর্টিং স্টাফদের জন্য গিফট নিয়ে গেছিলাম। হ্যাঁ, অস্ট্রেলিয়ান সুভিনিয়ার টাইপ। তারপর কোচের জন্য একটা বড় বুকে নিয়ে গেছিলাম। তারপর ইন্ডিয়ান সাপোর্টিং স্টাফদের জন্য একটা বুকে নিয়ে গেছিলাম। তো ওরম ভাবে যতটা করে এনকারেজমেন্ট দেওয়া যায়, কারণ ইন্ডিয়ান ফুটবলটাকে তো মানে ওরম ভাবে, যেটা যদি আজকে ক্রিকেটার হতো লাইন হয়ে যেত, প্রচুর লোক হতো। তো যেরকম ভাবে হোক একটু যদি কোনোভাবে এনকারেজমেন্ট দেওয়া যায়। তো আমরা কালকে ওখানে যাই, তোমার গিয়ে ওখানে গিয়ে দেখা করি প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে, স্পেশালি বাঙালি যে আমাদের প্লেয়ার আছে ইস্ট বেঙ্গলের। আমি নিজে একজন খুব বড় ইস্ট বেঙ্গল সাপোর্টার। সো it's a proud মানে very big moment for us to have an East Bengal player inside the team. তো গিয়ে দেখা করি, কথা বলি, আমাদের বিশেষলি আমাদের মধ্যে যে বয়স্ক সিনিয়র সিটিজেন ছিলেন তারা গিয়ে দেখা করেন, তারা কথা বলেন, আর খুব ওয়ার্ম রিসেপশন পাই আমরা সত্যিকারের বলতে টিমের থেকে। 11 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর 16টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপের 23তম আসর। প্রথম খেলা হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। 2026-এ মোট 48টি দল অংশগ্রহণ করতে চলেছে, যা ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এবার ফিফা বিশ্বকাপের ফাইনাল 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মেজর লিগ সকারের লিগ ম্যাচে ঘরের মাঠে 1-0 গোলে টরন্টোর কাছে হেরেছে সিনসিনাটি। ম্যাচের শেষ মুহূর্তে স্যালোয়ের করা গোলে জয় পায় টরন্টো। এই জয়ের পর লিগ টেবিলের 7 নম্বরে উঠে আসে টরন্টো। মেজর লিগ সকারের আরও একটি ম্যাচে রেড বুলস 3-0 গোলে হেরেছে মন্ট্রিয়ালের কাছে। মন্ট্রিয়ালের হয়ে জোড়া গোল করেন কারমোনা এবং আরেকটি গোল করেন ওয়াইসু। এমএলএসে এই প্রথম জয় পেল মন্ট্রিয়াল। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। বিশ্বকাপ জয়ের উল্লাসের পর সকলে যখন হোটেলে ফেরার জন্য তৈরি, ঠিক তখনই হঠাৎ দেখা গেল ট্রফি নিয়ে বেরিয়ে গেলেন গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব। কিন্তু অত রাতে ট্রফি নিয়ে কোথায় গেলেন ভারতের কোচ ও অধিনায়ক? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পাশেই রয়েছে হনুমান টেকরি মন্দির। সেখানেই পুজো দিতে গিয়েছিলেন গম্ভীর ও সূর্য। সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 3 জন মিলে পুজো দেন। সূর্যের গলায় ছিল গাঁদা ফুলের মালা। পুজো দেওয়ার পর আবার স্টেডিয়ামেই ফেরেন তারা। সেখান থেকে দলের সঙ্গে হোটেলে যান কোচ ও অধিনায়ক। 48 ঘন্টা আগে খবর পেয়েছিলেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দিদি জামাইবাবুর। তারপরেও বিশ্বকাপের ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ঈশান কিষান। জানা গিয়েছে শুক্রবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঈশানের দিদি ও তার স্বামীর। সেই খবর পেয়ে আহমেদাবাদে যেতে পারেননি ঈশানের বাবা প্রণব পাণ্ডে। এমনকি ঈশানও নাকি বাড়ি ফিরতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেশের হয়ে ফাইনাল খেলার সিদ্ধান্ত নেন তিনি। তবে তার প্রভাব মাঠে পড়তে দেননি ঈশান। 3 নম্বরে ব্যাট করতে নেমে 25 বলে করেন 54 রান। 4টি 4 ও 4টি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটসম্যান। পরে ফিল্ডিংয়ের সময় 3টি ভালো ক্যাচও ধরেন তিনি। খেলা শেষে সেই দিদি ও জামাইবাবুকে বিশ্বকাপ জয় উৎসর্গও করেছেন ঈশান।
রবিবার আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ফলে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সূর্যকুমার যাদবরা। এবারের বিশ্বকাপের জন্য 120 কোটি টাকার পুরস্কার ধার্য করেছিল আইসিসি। আর বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে 27 কোটি 48 লক্ষ টাকা। তবে টি-20 বিশ্বকাপে খেলা কোনো দেশই খালি হাতে ফেরেনি। যে দল যতটা এগোতে পেরেছে তার পুরস্কারের অঙ্ক তত বেড়েছে। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলি পেয়েছে 2 কোটি 30 লক্ষ টাকা। যে দলগুলি সুপার 8 পর্বে বাদ গিয়েছে তারা পেয়েছে 3.5 কোটি টাকা, অর্থাৎ পাকিস্তান পেয়েছে 3.5 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, তারা পেয়েছে 7 কোটি 24 লক্ষ টাকা। ফাইনালে রানার্স দল নিউজিল্যান্ড পেয়েছে 14 কোটি 65 লক্ষ টাকা। অবশেষে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জন্য দু দলই দেশে ফিরতে পারছিল না। মঙ্গলবার দেশে ফিরবেন এডেন মার্করাম, শাই হোপেরা। যুদ্ধ পরিস্থিতির জন্য দুবাই বা দোহা হয়ে ফেরার আকাশপথ বন্ধ থাকায় তাদের কলকাতাতেই থাকতে হচ্ছিল। দুই দলের ফেরার জন্য বিকল্প ব্যবস্থা করেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কর্তারা। চার্টার বিমান ভাড়া করা হয়, তাও সেই বিমানের যাত্রার অনুমতি পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই অনুমতি পাওয়া গিয়েছে। মঙ্গলবার একই বিমানে রওনা দেবেন দু দলের ক্রিকেটাররা। জোহানেসবার্গে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা দল, তারপর ওই বিমানেই ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে উড়ে যাবে অ্যান্টিগুয়ায়। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডে রোমানিয়ার জ্যাকলিন ক্রিস্টিয়ানকে 6-4, 6-1 গেমে হারিয়ে শেষ 16তে নিজের জায়গা করে নিলেন বিশ্বের 1 নম্বর আরিনা সাবালেঙ্কা। অপরদিকে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে 6-1, 3-6, 6-1 গেমে হারিয়েছেন নাওমি ওসাকা। এই জয়ের পর শেষ 16তে মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা এবং নাওমি ওসাকা। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।